শেয়ার করতে পারেন যা বোঝেন। মানে এটা এমন না যে একেবারে 100% ঠিকঠাক হওয়া লাগবে, এরকমটা না। মানে যতটুকু যা বোঝেন আপনারা একটু শেয়ার করেন, শুনি যে গ্রাফিক ডিজাইন বলতে আপনার কি বোঝেন। কেউ কিছু বোঝেন না? যে যা বোঝেন একটু শেয়ার করেন, কোনো সমস্যা নেই। আমরা এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম, সবাই আমরা কম বেশি শিখবো এখান থেকে, তাই না? আচ্ছা, যেই জিনিসটার কথা আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদের, যে আপনারা কোনো ভয় সংকোচ এগুলো করবেন না, আপনারা নিজেদের মতো করে মানে যদি কোনো কোয়েশ্চেন করা হয় সেই ক্ষেত্রে আপনারা অ্যান্সার করবেন। সেই ক্ষেত্রে আমারও শিখাইতে সুবিধা হবে, আপনাদেরও শিখতে সুবিধা হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কিছু তো বুঝি যে গ্রাফিক ডিজাইন বলতে এটা বোঝানো হয়। জি বলেন। গ্রাফিক ডিজাইন বলতে আমরা বুঝি হচ্ছে যে আমাদের মনের বিভিন্ন রকম, যে আমরা চিত্রশিল্পীরা যেরকম রং তুলিতে ছবি আঁকে, এটা আমরা এখন ডিজিটাল অ্যাপস ইউজ করে বা সফটওয়্যার ইউজ করে বিভিন্ন রকম পোস্টার, ব্যানার ডিজাইন এবং কি আরো অনেক ডিজাইনের কাজ যেগুলো করতে পারি, ওকে, ভেরি গুড। আর এরকম কারো, কিছু বোঝায়। আর কারো কোনো কনসেপ্ট আছে? আসসালামু আলাইকুম স্যার, আমি বলবো। শিওর, প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে মানে একটা স্থির চিত্র, যেখানে হচ্ছে আমাদের মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কতগুলা মানে টুলস ইউজ করে আমরা হচ্ছে মানে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে, ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো ইউজ করে আমরা হচ্ছে সেখানে ডিজাইন করব। আর গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানির লোগো ডিজাইন করতে পারি, তারপরে মার্কেটিং এর জন্য লিফলেট ইউজ করতে পারি, পোস্টার ইউজ করতে মানে পোস্টার বানাতে পারি, লিফলেট বানাতে পারি। তো গ্রাফিক্স ডিজাইন বলতে এটাই বোঝানো হয় আর কি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে হচ্ছে কিছু ডিজাইন থাকবে, যেটা হচ্ছে আমরা মানে ক্লায়েন্টকে সাবমিট করব, এরকম কিছু। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের উভয়কেই। খুবই চমৎকার বলছেন এবং আপনারা দুইজনই ঠিক বলছেন যার যার পার্সপেক্টিভ থেকে। তো আমি একটু শেয়ার করার চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। গ্রাফিক ডিজাইন বলতে মূলত কী বোঝানো হয়? গ্রাফিক ডিজাইন বলতে মূলত বোঝানো হয় হচ্ছে এক ধরনের শৈল্পিক চিত্র বা কোনো কিছু আঁকাআঁকি করা। হ্যাঁ, যেটা আমরা সাধারণত দেখা যেত যে আগে রং তুলির মাধ্যমে করতাম, এখন এটা আমরা ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, নোটবুক, হ্যাঁ, এগুলো ব্যবহার করি। এটা হইতে পারে আমাদের নিজেদের কোনো মানে কাজের জন্য, অথবা নিজেদের কোনো আর কি মেসেজ বা বার্তা আর কি ছড়ানোর জন্য, অথবা আমাদের যারা আমাদের দিয়ে কাজ করাবে, হ্যাঁ, সেই ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট অনুসারে। ওকে, গ্রাফিক ডিজাইন বলতে মূলত এক ধরনের শিল্পকে বোঝানো হয়, যেটা আমাদের কোনো একটা কাজকে উপস্থাপন করতে বা কোনো কিছুকে উপস্থাপন করতে সহায়তা করে থাকে। এই হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইন। ওকে, তো আমরা মূলত গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারের কাজগুলো, মানে আমরা গ্রাফিক ডিজাইনের কাজটা কিভাবে শিখে থাকি? আমরা গ্রাফিক ডিজাইনের কাজটা অনেকভাবে শিখে থাকি। সেটা হচ্ছে আমরা শিখতে পারি হচ্ছে কোনো সফটওয়্যার ব্যবহার করে শিখতে পারি। হ্যাঁ, এই সফটওয়্যারগুলোর মধ্যে অনেক ধরনের সফটওয়্যার আছে, যেমন আছে হচ্ছে আমাদের অ্যাডোব কর্পোরেশনের সফটওয়্যার আছে, যে অ্যাডোব কর্পোরেশনের সফটওয়্যার দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি মানুষ গ্রাফিক ডিজাইনের কাজ প্র্যাকটিস করে থাকে। অ্যাডোব কর্পোরেশনের কী কী সফটওয়্যার আছে? অ্যাডোব কর্পোরেশনের আছে হচ্ছে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ইনডিজাইন, বা এরকম আরও অন্যান্য অ্যাডোবির মানে সফটওয়্যার কালেকশন আছে। আবার কেউ দেখা যায় যে এই অ্যাডোব কর্পোরেশনের সফটওয়্যার না ব্যবহার করে তারা নিজেরা দেখা যায় যে নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সাইট ব্যবহার করতে পারে। হ্যাঁ, যার মাধ্যমে তারা গ্রাফিক ডিজাইনের প্র্যাকটিস করতে পারে। এটা হইতে পারে অনলাইনের বিভিন্ন ধরনের সাইট, যেমন ক্যানভা আছে, হ্যাঁ, দেন তারপর হচ্ছে আরও আছে কি, ফটোপিয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে গিম্প, GIMP, গিম্প, হ্যাঁ, দেন কোরাল ড্র, এরকম অনেক অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে সাধারণত গ্রাফিক ডিজাইনের কাজ প্র্যাকটিস করা যায়। ঠিক আছে, তো আমরা সাধারণত দেখা যায় যে আমরা আমাদের কাজ করার জন্য দুই ধরনের গ্রাফিক নিয়ে কাজ করে থাকি, একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক আর একটা হচ্ছে রাস্টার গ্রাফিক। এখন প্রশ্ন আসতে পারে যে ভেক্টর গ্রাফিক বলতে মূলত কী বোঝানো হয়? ভেক্টর গ্রাফিক বলতে মূলত বোঝানো হয় হচ্ছে ওই ধরনের গ্রাফিক্সকে বা ওই ধরনের মানে কাজকে যেগুলো আমাদের সাধারণত যত বড়ই করি না কেন সেগুলোর পিক্সেল বা রেজুলেশন দেখা যায় না, বা ওগুলোর মানে যে আমরা যেটাকে বাংলায় বলি হচ্ছে ছবি ফেটে যাওয়া, হ্যাঁ, যেটার ভিতরে আমাদের সাধারণত ছবি ফেটে যায় না সেটাকে বলা হয় হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। আর যেটার ভিতরে আমরা ছবি টানাটানি করলে দেখা যায় যে আমাদের ছবিটা কী হয়ে যায়, ফেটে যায় বা রেজুলেশন দেখা যায়, সেটাকে বলা হয় হচ্ছে রাস্টার গ্রাফিক। ভেক্টর গ্রাফিক এবং রাস্টার গ্রাফিক উভয় নিয়েই আমরা কাজ করে থাকি। ওকে,
ওয়েল, তো আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজ করার ক্ষেত্রে আমি যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটু সুবিধা হয়। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করে দিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে গেলে সবচেয়ে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কালার থিওরি। হোয়াট ইজ কালার থিওরি? কালার থিওরি বলতে মূলত বোঝানো হয় হচ্ছে কালার থিওরি ইজ দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ ইউজিং কালার ইনক্লুডিং হাউ হিউম্যানস কি perceive it, how color mix and the message they convey। মানে বলতে এরকম বলতে বোঝানো হচ্ছে it also involve method used to replicate color। মানে কালার থিওরি বলতে মূলত বোঝানো হয় হচ্ছে কালারের সমন্বয়, যেটা আর কি আমাদের দেখতে ভালো লাগে এরকম কোনো কিছুকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো আমাদের সাধারণত দেখা যায় যে অনেক ধরনের কালার আমরা দেখতে পাই, তবে এর মধ্যে আবার কালারের ভ্যারিয়েশন আছে। যেমন কি আছে, প্রাইমারি কালার আছে, সেকেন্ডারি কালার আছে, ঠিক আছে। প্রাইমারি কালার কি? প্রাইমারি কালার বলতে আমরা যদি একটু দেখি যে আমাদের অনেক ধরনের কালার আছে, এর মধ্যে আমরা সাধারণত তিন ধরনের কালার নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকি। কি কি কালার? আচ্ছা দেখেন, একটা হচ্ছে প্রাইমারি কালার রেড, ইয়েলো আর ব্লু। হ্যাঁ, রেড, ইয়েলো এবং ব্লু এই হচ্ছে আমাদের প্রাইমারি কালার, এবং প্রাইমারি কালারের সাথে সমন্বয় করে তৈরি হয় হচ্ছে সেকেন্ডারি কালার। হ্যাঁ, সেকেন্ডারি কালার কোনগুলো যদি দেখেন, সেকেন্ডারি কালার হচ্ছে আমাদের কি আছে এই জায়গায়, সেকেন্ডারি কালার আছে গ্রিন আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি আছে পার্পেল আছে, তারপর হচ্ছে অরেঞ্জ কালার আছে। এই কালারটা সেকেন্ডারি কালারটা কীভাবে তৈরি হয়েছে যদি একটু লক্ষ্য করেন, এই যে রেড এবং ব্লু, রেড এবং ব্লুর সমন্বয়ে তৈরি হয়ে হচ্ছে পার্পেল, এটা সেকেন্ডারি কালার। আবার ব্লু এবং ইয়েলোর সমন্বয়ে তৈরি হয়ে হচ্ছে গ্রিন কালার। ওকে, আবার এটা হচ্ছে সেকেন্ডারি কালার। আবার প্রাইমারি কালার ইয়েলো এবং রেড এই দুইটা সমন্বয়ে তৈরি হয় হচ্ছে অরেঞ্জ কালার, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। তাহলে সেক্ষেত্রে আমরা তিনটা পেলাম হচ্ছে প্রাইমারি কালার এবং তিনটা পেলাম হচ্ছে আমরা সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার কি কি পেলাম? রেড, ইয়েলো, ব্লু, আর সেকেন্ডারি কালার পার্পেল, গ্রিন আর হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের তৃতীয় কালার বা তৃতীয় কালার, আবার এই মানে প্রথম আর দ্বিতীয় কালারকে সমন্বয় করে তৈরি করা হয়, হ্যাঁ, বা গড়ে ওঠে, ঠিক আছে। এই হচ্ছে তৃতীয় কালার। যেমন এখানে আমাদের লাইট ইয়েলো আছে, ডার্ক ইয়েলো আছে, আরেকটু ডার্ক ইয়েলো আছে, রেড আছে, পিঙ্ক কালার আছে, তারপর হচ্ছে এরকম ভায়োলেট আছে, ডার্ক ভায়োলেট আছে, ব্লু আছে, লাইট ব্লু আছে, হ্যাঁ, তারপর হচ্ছে গ্রিন আছে, লাইট গ্রিন আছে। ওকে, এরকম কালারগুলো আমরা সাধারণত দেখা যায় যে একটার সাথে আরেকটা কালার মিক্স আপ করার মাধ্যমে আমাদের কালারগুলো গড়ে ওঠে আর কি। ওকে, ভেরি ওয়েল। এই হচ্ছে মোটামুটি আমাদের কালারের বিষয়াদি। তো আমরা যদি মোটামুটি আমাদের কাজের যেই পার্টটা আছে, মানে ফটোশপ সফটওয়্যারটা একটু ওপেন করি। তো ফটোশপ সফটওয়্যারটা যদি আমরা যাই, অ্যাডোব ফটোশপ। হোয়াট ইজ অ্যাডোব ফটোশপ? অ্যাডোব ফটোশপ বলতে মূলত বোঝানো হচ্ছে একটি ভেক্টর গ্রাফিক্স, রাস্টার গ্রাফিক্স সফটওয়্যারকে, যে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ধরনের ছবি, ফটো এডিটিং বা ফটো ম্যানিপুলেশন সংক্রান্ত যাবতীয় যে কাজগুলো থাকে এগুলো করে নিতে পারি। ওকে, আচ্ছা, আমি প্রথমে চাইলেই দেখা যেত যে আমাদের ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট এই রিলেটেড কাজগুলো দেখাতে পারতাম, কিন্তু আমি ওগুলো না দেখে প্রথমেই আর কি ফটোশপে আসার কারণ হচ্ছে এই, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, অনেকে দেখা যাবে যে একেবারে যদি ওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে অনেকেই কোর্সের প্রথম থেকেই কোর্সের আগ্রহ হারায় ফেলতে পারে। হ্যাঁ, যদি এগুলো আমি যেমনটা আগে বলেছিলাম যে আমাদের গ্রাফিক ডিজাইন লেভেল 3 দিতে গেলে ফটোশপের বা ইলাস্ট্রেটরের পাশাপাশি আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর ব্যবহার থাকবে। হ্যাঁ, কিন্তু আমি এগুলো দিয়ে প্রথমে শুরু করলাম না, বেসিক্যালি আপনাদের আগ্রহ ধরে রাখার জন্য বা আমাদের ক্লাসের ধারাবাহিকতা যেন স্মুথলি আগায় এই জন্য। ওকে, ভেরি ওয়েল। তো আমরা কি করব, আমরা প্রথমে যদি যাই এখান থেকে ফটোশপ সফটওয়্যারটা চালু করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। হোয়াট ইজ ইন্টারফেস? ইন্টারফেস বলতে মূলত বোঝানো হয় অভ্যন্তরীণ রূপ বা চেহারা। এরপরে আপনি এখান থেকে যদি নতুন কোনো একটা পৃষ্ঠা বা পেজ নিয়ে নিতে চান, জাস্ট এখান থেকে নিউ ফাইলে ক্লিক করবেন। নিউ ফাইলে ক্লিক করার পরে আপনার ডকুমেন্ট প্রিসেট দিয়ে দিবে, মানে আপনি এইখানে প্রিসেট বলতে আগে থেকে সেট করা কিছু ডকুমেন্টের টাইপ এখান থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনি যেই মানে সফটওয়্যারটা বা যেটা আর কি নিতে চান
সেটা এখান থেকে প্রিসেট নিতে পারেন, অথবা আপনি এখান থেকে কাস্টমাইজও করেও আপনার যে ডিজাইন এরিয়া আছে বা সাইজ আছে সেটা সিলেকশন করে নিতে পারেন। তবে তার আগে আমার বলা উচিত ছিল সেটা হচ্ছে এই সফটওয়্যারটা পাবেন কোথায়। এই সফটওয়্যারটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার, তবে আমরা তো মূলত টাকা দিয়ে কিনে সফটওয়্যার সাধারণত ব্যবহার করি না, আমরা ফ্রিতেই সফটওয়্যার ব্যবহার করি, কারণ আমরা অতি উন্নত মানের চোর টাইপের পাবলিক। সরি, গ্রাফিক ডিজাইনারদের ভাষায় চোর বলতে কোনো কথা নেই, গ্রাফিক ডিজাইনারদের মূলত বলা হয় হচ্ছে ক্রিয়েটিভ, সৃজনশীল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো আমরা এই সফটওয়্যারটা যদি ডাউনলোড করতে চাই তবে সেই ক্ষেত্রে কোথায় যাব, গেট ইনটু পিসি, getIntoPC.com এরকম একটা সাইটে আসবেন। এখানে এসে আপনি কি করবেন, গ্রাফিক ডিজাইনারে ক্লিক করবেন। গ্রাফিক ডিজাইনে ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রলিং করে আপনি গ্রাফিক ডিজাইনের অনেক সফটওয়্যার দেখতে পারেন। তবে এখান থেকে যদি আপনার এত দেখার ধৈর্য বা আর কি সময় না থাকে, জাস্ট এখানে লিখবেন হচ্ছে ফটোশপ। ফটোশপ লিখে জাস্ট এখানে সার্চ দিবেন। সার্চ দিলে আমাদের ফটোশপের যাবতীয় যে সফটওয়্যারগুলো আছে এগুলো আপনার সামনে চলে আসবে। এখন আপনার পিসির যে কনফিগার আছে, পিসির কনফিগার অনুপাতে এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। তবে আমাদের একদম এক্স্যাক্ট অ্যাডোব ফটোশপটা পেতে হলে সামনে কথাটা এরকম লিখতে হবে, অ্যাডোব ফটোশপ। অ্যাডোব ফটোশপ লিখলে সেক্ষেত্রে এক্স্যাক্ট ম্যাচ যেটা আছে সেটা চলে আসবে, যে দেখো অ্যাডোব ফটোশপ 2023, হ্যাঁ, বা এখান থেকে 2022, ওকে, যেটা আপনার পছন্দ হয় আপনি অ্যাডোব ফটোশপ জাস্ট ওই সফটওয়্যারের উপরে ক্লিক করবেন। সফটওয়্যারের উপরে ক্লিক করার পরে এই সফটওয়্যারটা দেখবেন, বিস্তারিত দেখবেন। দেখার পরে যদি এটা আপনি ডাউনলোড করতে চান, হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, ডাউনলোড করতে চাইলে তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে নতুন একটা পেজ চালু হবে। ওকে, চালু হোক। চালু হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পরে আপনার সফটওয়্যারটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এইভাবে করে একটু লোডিং নেওয়ার পর আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখছেন আমার এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমার দরকার নেই, আমার ইতিমধ্যে আমার সিস্টেমে এই সফটওয়্যারটা ইনস্টলেশন করা আছে, তো এই জন্য আমি ইনস্টল করব না। এখন প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে এই সফটওয়্যারটা আমার সিস্টেমে ইনস্টলেশন করব। আচ্ছা, এই সিস্টেমে সফটওয়্যারটা ইনস্টলেশন করার আগে আপনাকে সিস্টেম রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, যে আপনি যে আপনার মানে যে পিসি বা সিস্টেমটা আছে সেইটার ভেতরে এই সফটওয়্যারটা ইনস্টলেশন করবেন। তো করার জন্য আপনার মানে যেই সিস্টেমটা আছে বা কম্পিউটার বা ল্যাপটপ যাই থাকুক না কেন, সেটার ভিতরে অতটুকু পরিমাণে ক্যাপাবিলিটি আছে কি না। হ্যাঁ, যেমন অপারেটিং সিস্টেম ন্যূনতম লাগবে হচ্ছে উইন্ডোজ 10 64 বিট, দেন তারপর হচ্ছে র্যাম লাগবে হচ্ছে 8 জিবি, হ্যাঁ, তারপর হার্ড ডিস্ক লাগবে হচ্ছে ন্যূনতম 4 জিবি। ঠিক আছে, প্রসেসর হতে মাল্টি কোর ইন্টেল অথবা AMD প্রসেসর থাকা লাগবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এটা সিস্টেম রিকোয়ারমেন্ট। এতটুকু যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটা আপনার সিস্টেমে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে ইনস্টল করার জন্য হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এখানে ক্লিক করলে আপনি একটা ইউজার ম্যানুয়াল দেখতে পারবেন। মানে আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে আপনি কিভাবে আপনার সিস্টেমে বা আপনার কম্পিউটারে ইনস্টলেশন করবেন এটার একটা ভিডিও পেয়ে যাবেন। এই গেট ইনটু পিসি সাইটে আপনি যে কোনো মানে আপনার যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি উইদাউট এনি কস্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং ফুললি ভিডিও টিউটোরিয়াল সহ। ওকে, তো যাই হোক, এইভাবে করে আপনারা মোটামুটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেন আপনার যে সফটওয়্যারটা আছে এখান থেকে আপনি ওপেন করে নিতে পারবেন। ওপেন করে নেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি নিউ ফাইলে ক্লিক করবেন। নিউ ফাইলে ক্লিক করার পরে আপনার এখানে কিছু প্রিসেট পেজ চলে আসবে। প্রি বলতে পূর্বে, সেট মানে নির্ধারিত, মানে আগে থেকে নির্ধারিত কিছু পেজের সাইজ চলে আসছে। এগুলো ব্যবহার করে আপনি চাইলে আপনার একটা ডিজাইন তৈরি করতে পারেন। তবে যদি আপনি না চান তবে সেক্ষেত্রে এখানে এসে আপনি কি করবেন, আপনার যে কোনো একটা পেজ সিলেকশন করেন। সিলেকশন করার পর এখান থেকে মনে করেন আপনি ডিজাইন লিখেন বা আপনার যে কোনো নামে দিতে পারেন। আপনার যতটুকু বা যেই সাইজে আপনার পেজ দরকার আপনি সেই সাইজটা এখান থেকে মেনশন করে নিয়ে নিতে পারেন। আর যেমন মনে করেন যে আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে 1080 কত পিক্সেল, 1080 1080, এরপর হাইটও হচ্ছে 1080। ওকে, এরপর হচ্ছে আমরা রেজুলেশন। এখন একটা জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা সাধারণত দুই ধরনের মিডিয়ার জন্য ডিজাইন করে থাকি। এক হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। আমি আবারও কথাটা বলছি, আমরা সাধারণত দুই ধরনের মিডিয়ার জন্য বা মাধ্যমের জন্য আমরা আমাদের
ওয়ার্ডে লিখি, তাহলে সেক্ষেত্রে আপনাদের যেটা একটু বুঝতে হয়তো অসুবিধা হবে। আচ্ছা, আমি যা যা লিখবো আপনারা সাথে সাথে এগুলো একটু নোট করবেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। আমাদের মিডিয়া হচ্ছে দুই ধরনের মিডিয়া, একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। রেজুলেশন হচ্ছে এক জিনিস আর কালার হচ্ছে আরেক জিনিস। ওকে, তাহলে সেই ক্ষেত্রে মিডিয়া, মিডিয়া বলতে মাধ্যম। ওকে, তারপর হচ্ছে রেজুলেশন। ওকে, রেজুলেশন, মিডিয়া, রেজুলেশন এবং হচ্ছে কালার। ওকে, মনে করেন আপনি যদি, আমরা সাধারণত দুই ধরনের মিডিয়ার জন্য ডিজাইন করে থাকি, এক হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া কোনটা? ইলেকট্রনিক মিডিয়া বলতে মূলত বোঝানো হয় হচ্ছে আমাদের ইলেকট্রনিক মিডিয়া বলতে কি বোঝানো হয়, যেমন মনে করেন যে মোবাইল, টিভি, হ্যাঁ, বা এরকম যাবতীয় যে প্ল্যাটফর্মগুলো আছে বা যেগুলো আমরা সাধারণত কোনো একটা ইলেকট্রনিক মাধ্যমে দেখতে পারি, ল্যাপটপ, ডেস্কটপ, এগুলোকে মূলত বলা হয় হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। ওকে, জাস্ট মিনিট। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার জি স্ক্রিন, না স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের মিডিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া বলতে আমরা বলছিলাম হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল বা যাবতীয় যা কিছু আমরা কোনো একটা ইলেকট্রনিক মাধ্যমে দেখতে পারি তাকে মূলত বলা হয় ইলেকট্রনিক মিডিয়া। ওকে, তো ইলেকট্রনিক মিডিয়াতে যদি আমরা কাজ করতে যাই, আমরা এই জিনিসটা একেবারে সহজভাবে মনে রাখি। মিডিয়া হচ্ছে আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে আমরা যখন কাজ করতে যাব, আমাদের কালার মোড হবে হচ্ছে 72, সরি, আমাদের রেজুলেশন হবে হচ্ছে 72 এবং এটার কালার হবে হচ্ছে আমাদের RGB, মানে রেড গ্রিন কি ব্লু, রেড গ্রিন ব্লু। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়া। ওকে, প্রিন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে যখন আমরা কাজ করব তখন আমাদের ডিজাইনের রেজুলেশন হবে হচ্ছে 300 এবং কালার হবে হচ্ছে CMYK। ওকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম, এই জিনিসটা আপনারা এই জিনিসটা অবশ্যই নোট করে নেন। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের মানে শিখতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম, যখন আমরা কোনো ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করব আমাদের ডিজাইনের রেজুলেশন হবে 72 এবং কালার হবে হচ্ছে RGB। আর প্রিন্ট মিডিয়ার জন্য যখন আমরা কোনো কাজ করব তখন এটা হবে হচ্ছে 300 রেজুলেশনে আমরা কাজ করব এবং আমাদের কালার হবে হচ্ছে CMYK কালার। CMYK এর ফুল ফর্ম হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক। ওকে, তাহলে সেক্ষেত্রে যদি একটু দেখেন RGB, RGB বলতে এই যে এটাকে বোঝানো হয়, রেড, গ্রিন, ব্লু। ওকে, এরপর যদি আমি CMYK দেখি, CMYK বলতে মূলত কি বোঝানো হচ্ছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। এই যে সায়ান মানে হচ্ছে ব্লু কালার টাইপের, ম্যাজেন্টা একটু লাল কালার টাইপের, ইয়েলো ব্লু মানে ইয়েলো হচ্ছে আমাদের হলদে কালার, আর হচ্ছে কি কি ব্ল্যাক মানে ব্ল্যাক কালারটা, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক। তো এইভাবে করে আমরা মোটামুটি আমাদের চারটা কালার ব্যবহার করতে পারি। তো একটা তত্ত্ব বা সূত্র আপনাকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য কম মানে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য রেজুলেশন 72, এটা কম, আর কালার হচ্ছে তিনটা কালার, RGB, রেড, গ্রিন, ব্লু। আর প্রিন্ট মিডিয়ার জন্য কত, প্রিন্ট মিডিয়ার জন্য আপনি ব্যবহার করবেন হচ্ছে বেশি মানে রেজুলেশন 300 আর কালার কয়টা, চারটা, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক। আর এখানে ব্যবহার করছেন ইলেকট্রনিক মিডিয়ার জন্য তিনটা। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝলাম ইলেকট্রনিক মিডিয়ার জন্য কম, প্রিন্টের জন্য বেশি। জাস্ট এতটুকু আপাতত মনে রাখলে হবে। আমরা এবার আমাদের আবার কাজে আসি। এরপরে আপনি এখান থেকে মনে করেন আপনার যে ডকুমেন্টের ডিটেলস আছে, এখানে ডিজাইনের নাম লিখলেন, ডিজাইন ওয়াইড দিলেন হচ্ছে 1080 পিক্সেল, এরপরে ওয়াইড হাইটও দিয়ে দিলেন 1080। এরপর হচ্ছে এখান থেকে ওরিয়েন্টেশন, আপনি ওরিয়েন্টেশন বলতে মূলত বোঝানো হয় হচ্ছে কিভাবে পেজটা দেখতে চাচ্ছেন। যেমন মনে করেন এই যে একটা লম্বা, এই পেজটা লম্বা করে আছে, তাই না, মানে একটা পেজ যদি আপনি দেখেন লম্বা করে থাকা, আবার এই পৃষ্ঠাটাকে যদি আপনি লেআউটে এসে ওরিয়েন্টেশন এটাকে পাতালে করে দেন, এরকম হয়ে যাবে। ওকে, আপনি যেভাবেই চাইলে করে নিতে পারেন, একটা হচ্ছে আমাদের লম্বা লম্বি আর এটা হচ্ছে পাতালে করে। ওকে, আপনি যেভাবে চান সেভাবে করে নিয়ে নিতে পারেন। এটাকে
ওরিয়েন্টেশন আমাদের এই জায়গায় হাইটও হচ্ছে 1080 এবং হাইট ওয়াইড এবং হাইট উভয় 1080। তো সেই ক্ষেত্রে আমি হাইট মানে ওরিয়েন্টেশন প্রোট্রেট করি বা ল্যান্ডস্কেপ করি, কোনো কিছু যায় আসে না, একই কথা। তারপর হচ্ছে রেজুলেশন, এখানে হচ্ছে আমাদের 300 রেজুলেশন, যেহেতু আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব। আবার দেখা যায় যে আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করলেও যদি আমাদের মানে কোয়ালিটি খুব ইমেজ কোয়ালিটি খুব ভালো রাখতে হয়, তবে চাইলে আমরা রেজুলেশন বাড়ায় ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তবে এটা স্ট্যান্ডার্ড যে 72 ব্যবহার করা, এটা স্ট্যান্ডার্ড। যাই হোক, আমরা মনে করি আমরা আপাতত যেই কাজটা করব সেই কাজটা করব হচ্ছে একটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য, এই জন্য আমরা 72 দিলাম এখানে পিক্সেল, এবং কালার মোড দিলাম হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু কালার, এবং এখানে আছে হচ্ছে 8 বিট, এখানে আমাদের 8 বিট, 16 বিট, 32 বিট এরকম আছে। আমরা যত বিট বেশি বাড়াবো আমাদের ইমেজের কোয়ালিটিটা তত বেশি বেটার হবে, যত বিট কমাবো ইমেজের কোয়ালিটিটা ততটুকু আর কি এভারেজ হবে আর কি, একেবারে খারাপ না, এভারেজ আর কি, ঠিক আছে। তবে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা স্ট্যান্ডার্ড হচ্ছে 8 বিটে কাজ করা। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট বলতে মূলত বোঝানো হয় আমাদের ডিজাইনের পেছনে যেইটা থাকবে সেটাকে বোঝানো হচ্ছে। যেমন আমাদের এই জায়গায় ডিজাইনের পেছনে আমরা চাচ্ছি হোয়াইট কালার, তাহলে হোয়াইট নিতে পারি, কেউ যদি ব্ল্যাক চায় তাহলে ব্ল্যাক কালার আসবে, কেউ যদি ব্যাকগ্রাউন্ড কালার মানে এখানে সে ক্লিক করে একটা কালার চুজ করে দিবে, এটা তার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আসবে। তো আমরা ওগুলো চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে হোয়াইট কালারই থাকুক, এই জন্য এখান থেকে হোয়াইট কালার দিলাম, ঠিক আছে। হোয়াইট কালার দেওয়ার পরে ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। এরপরে আমাদের কালার প্রোফাইল যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্কিং আরজিবি মোডেই থাকবে, এবং পিক্সেল অ্যাসপেক্ট রেশিও স্কোয়ারই থাকুক। এরপরে আমরা এখান থেকে কী করব, ক্রিয়েটে ক্লিক করে দিব। ওকে, ঠিক আছে, আমরা ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এরকম একটা পৃষ্ঠা চলে আসছে। তো এখন আমাদের জানতে হবে হচ্ছে, একটা পৃষ্ঠা নিয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু এই জায়গায় দেখেন একটা সংসার আছে, ঘর সংসার কিসের, মানে এটার একটা যে লেআউট বা আর কি দেখা যায় যে এই যে আমাদের ফটোশপের কি আছে সামগ্রিক একটা চিত্র আছে, এটার একটা নাম আছে, এটাকে মূলত বলা হচ্ছে ইন্টারফেস। ওকে, এই ইন্টারফেস বলতে মূলত বোঝানো হয় অভ্যন্তরীণ রূপ বা চেহারা। ইন্টার মানে অভ্যন্তরীণ, ফেস মানে রূপ বা চেহারা, মানে কি অভ্যন্তরীণ রূপ বা চেহারা। আবার এই ইন্টারফেসের প্রতিটা অংশের একটা আবার আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা কাজ আছে। যেমন মনে করেন আপনি আপনার নাম, আপনার যদি কোনো নাম না থাকে, মানুষ আপনাকে কীভাবে ডাকবে, এই ওই এদিকে আসো, ওদিকে যাও, তাই না, কোনো নাম নাই। কিন্তু এই জন্য যেহেতু আমাদের এই প্রতিটা পার্টের বা প্রতিটা এক একটা অংশের এক একটা নাম আছে, এগুলো ধরে যদি আমরা কল করি আমাদের বুঝতে সুবিধা হয় এবং আরেকজনকে বোঝাতেও সুবিধা হবে। আচ্ছা, এইগুলো এক একটা নাম আছে, এগুলো আমরা জানবো। তবে জানার আগে দেখেন এগুলো আমাদের কি একটু ছন্ন ছাড়া না, এক একটা এক এক জায়গায় এরকম করে আমাদের চলে আসছে, তাই না। এগুলোকে যদি আমাদের ঠিকঠাক করে নিতে হয় তবে সেই ক্ষেত্রে কী করবো, এগুলোকে ঠিকঠাক করার জন্য আমরা এখান থেকে উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করে ওয়ার্ক স্পেস মানে আমাদের কাজের যে জায়গাটা আছে, আমরা যদি এটা ঠিকঠাক করে নিচ্ছি ওয়ার্ক স্পেসে ক্লিক করব। এরপর রিসেট এসেনশিয়াল মানে হচ্ছে আমাদের যাবতীয় যেই ইটা আছে, কি বলা ইন্টারফেসটা আছে, একেবারে প্রথম অবস্থায় যেমন ছিল তেমন আমরা এই রিসেট এসেনশিয়ালে ক্লিক করে নিতে পারবো। ওকে, তো এইরকম আমাদের প্রথম অবস্থায় যখন আমরা ফটোশপ ওপেন করি এইভাবে থাকে। ওকে, আচ্ছা, মানে আমরা আগে পরিবেশ সম্পর্কে বুঝবো, দেন তারপরে কাজ বুঝবো। আমাদের শুধুমাত্র কাজ বুঝলেই হবে না, কাজের পরিবেশটা আগে বুঝিয়ে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য যে কোনো কর্ম পরিবেশেই কাজ করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো এখান থেকে যদি দেখি এই জায়গায় কি আছে, এখানে ফাইল, এডিট, হ্যাঁ, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, প্লাগইনস, উইন্ডো, এগুলোকে মূলত বলা হচ্ছে মেনু বার। ওকে, এই মেনু বারের নিচে যাবতীয় যে এগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে অপশন বার। মেনু বার হচ্ছে কোনগুলো ফাইল, এডিট, ইমেজ, মানে এখানে যাবতীয় উপরে যেগুলো আছে এগুলোকে মূলত বলা হয় মেনু বার, আর মেনু বারের নিচে যেগুলো আছে এগুলোকে বলা হয় অপশন বার। অপশন বার কখন কাজ করে, যখন আমরা কোনো একটা টুলবার বা টুল সিলেকশন করি, এটাকে মূলত বলা হয় টুলবার। হ্যাঁ, এই টুলবারটা আমাদের সিঙ্গেল কলামে আছে, এখন আমরা যদি এটা ডাবল কলামে নিতে চাই জাস্ট এই জায়গায় একটা ক্লিক করব, এই জায়গাটা ক্লিক করলে এটা ডাবল কলামে চলে আসবে। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড। আবার অনেকে কাজ করতে গেলে দেখা যায় যে তাদের থাকে না, এরকম কি বলা হয়, মানে অপশন অনেক কম অনেকের থাকতে পারে, সেই ক্ষেত্রে এই জায়গায় এডিট টুলবার নামক একটা অপশন পাবেন, এরকম 3 ডট থাকবে, এই 3 ডটে এসে অনেকে দেখা যায় এই এডিট টুলবার। ওকে, এডিট টুলবার কোথায় আসুক,
এডিট টুলবারে ক্লিক করে এডিট টুলবারে ক্লিক করব। এডিট টুলবারে ক্লিক করার পরে আমরা এখান থেকে এইখানে কোথায়, এখানে অনেক অপশন আছে, এগুলো থেকে দেখা যায় যে মানে কেউ অপশন কমানো থাকে, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে আমরা অপশন বাড়ায় নিতে পারি, অথবা এখান থেকে আমরা কোনো অপশন উপর নিচ করে নিতে পারি। যাই হোক, এগুলো আমরা পরে দেখব নি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের মোটামুটি বুঝলাম হচ্ছে এটা মেনু বার, এটা অপশন বার, আর এটা হচ্ছে টুল বার। ওকে, এটা এই যে অংশটা আছে এটাকে মূলত বলা হচ্ছে টুল বার। এটা সিঙ্গেল কলামের থাকে, আমরা ডাবল কলামে নিতে চাইলে জাস্ট এই জায়গায় যে অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করে এটা ডাবল কলামে হবে। দেন তারপর হচ্ছে এই জায়গায় যেটা আছে এটাকে মূলত বলা হচ্ছে আমাদের টাইটেল বার, যে টাইটেল বারে বা ডকুমেন্ট বার, যেখানে আমাদের ডকুমেন্টের নাম শো করে। এরপর হচ্ছে এটা রুলার, এই রুলারটা সাধারণত থাকে না, রুলারটা আনার জন্য আমরা ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করে এই রুলার আনচেক করলে এই রুলারটা চলে যায়। আবার ভিউতে ক্লিক করে আমরা রুলারটা নিয়ে আসার জন্য এই রুলারে ক্লিক করে রুলার চলে আসবে। অথবা এটার একটা কিবোর্ড শর্টকাট আছে, সেই কিবোর্ড শর্টকাটটা কি, কন্ট্রোল আর প্রেস করলে রুলার এনেবল হবে বা আসবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে যাবে। ওকে, দেন তারপর হচ্ছে আমাদের এই যে একটা পৃষ্ঠা দেখতে পাচ্ছি এটাকে মূলত বলা হয় হচ্ছে ডিজাইন এরিয়া। হ্যাঁ, এই ডিজাইন এরিয়া বলা হয় বা এটাকে বলা হয় ক্যানভাস। ঠিক আছে, ফটোশপের ভাষায় এটাকে বলা হয় ক্যানভাস, ইলাস্ট্রেটরের ভাষায় এই খালি পৃষ্ঠাটাকে বলা হয় হচ্ছে আর্টবোর্ড। ওকে, ঠিক আছে। আর স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন কি এতক্ষণ ধরে আপনার কেউ স্ক্রিন দেখেন নাই? স্যার এতক্ষণ দেখা গেছে, মাত্র আপনার 30 সেকেন্ড হলো দেখা যাচ্ছিল না। আচ্ছা ভাবলাম আমার নেট প্রবলেম কিনা। আচ্ছা, এখন দেখা যায়? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, রুমকি বড়ুয়া দেখা যাচ্ছে কি? তবে একটা জিনিস হয় স্যার, মনে করেন আমাদের যদি মোবাইল ডাটা ইউজ করি তখন যদি নেট একটু স্লো করে তখন ডিসপ্লে চলে যায়, শুধু ভয়েসটা থাকে, আচ্ছা, ওয়াইফাই প্রবলেম হয় না এটা। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, যাই হোক, তো এই জায়গায় যে আমরা সাদা অংশটা দেখতে পাচ্ছি এটাকে মূলত বলা হচ্ছে ক্যানভাস, ফটোশপের ভাষায় এটাকে বলা হয় ক্যানভাস, ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, এটা আমরা বলছিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে আরো মানে কি আছে, কাজের অপশন আছে, এটাকে বলা হচ্ছে কালার, এটাকে সুইচ, এটাকে গ্রেডিয়েন্ট, এটাকে প্যাটার্ন, এরকম আমাদের এক একটা অপশন আছে। ঠিক আছে, তো তারপরে এখানে আমাদের প্রপার্টিজ আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, লাইব্রেরিজ আছে। তবে এগুলো আসলে অনেক কিছু আছে, এগুলো আপাতত আমাদের মোটামুটি আপাতত এই কয়টা সম্পর্কে পরে জানলেও হবে। তবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে, যেটাকে আমি টাইনে এখন নিয়ে আসলাম আপনাদের সামনে, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ আমাদের এই কাজের জন্য। ওকে, সেটা কি, লেয়ার, চ্যানেল, পাথস। ওকে, আমরা ভুলে যাই এখানে যে একটা অপশন ছিল বা অংশ ছিল, এখানে কালার, সুইচ, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, হ্যাঁ, প্রপার্টিজ, এরকম হাবি যাবে আরো অনেক কিছু আছে। তবে আপাতত এগুলোর কথা আমরা ভুলে যাই যে এগুলো নামে কিছু ছিল। আমাদের দরকার হচ্ছে এখন লেয়ার, চ্যানেল, পাথ। তো মনে করেন আমি এখানে একটা সামহাও ভুলবশত আমাদের এখানে একটা কি হয়েছে, ক্রসে প্রেস করে দিচ্ছি, এটা চলে গেছে। এখন আবার ওগুলো কিভাবে আনবো, প্রথম যেভাবে ছিল ওইভাবে যদি আমরা আবার নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে কি করব, উইন্ডোতে ক্লিক করব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়ালে ক্লিক করলে প্রথম যেভাবে ছিল সেইভাবে হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমাদের কি কোনো টাইম ডিউরেশন মাত্র 15 মিনিট বাকি আছে আর। আচ্ছা, সমস্যা নেই, তারপরে আমরা আবার নতুন লিঙ্কে হয়তো দিয়ে দিব, ওইখানে জয়েন করবেন। আচ্ছা, তো এইভাবে করে আমরা আবার আগের মতো ইন্টারফেসটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা এইখানে যে অংশটা আছে এটা কি, লেয়ার, চ্যানেল এবং পাথ, এটা ব্যবহার করে আমরা মোটামুটি আমাদের ডিজাইনের যে কাজগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি মনে করেন যে এখান থেকে এটাকে আবার সিঙ্গেল রতে আসছে, এটাকে সিঙ্গেল কলামে আসছে, এটাকে ডাবল কলাম করে দেবো, জাস্ট এই জায়গাটা ক্লিক করে। আচ্ছা, তো এখন এই জিনিসটা একেবারে সহজভাবে মাথায় নেন, যখন আমরা কোনো কাজ শিখবো তখন আমরা দুইটা ওয়েতে কাজ শেখার চেষ্টা করব। এক হচ্ছে কিবোর্ডের মাধ্যমে এবং দ্বিতীয়ত হচ্ছে মাউসের মাধ্যমে। কোনো একটা কাজ শুধু একটা ওয়েতে আপনি শিখবেন না, শুধুমাত্র মাউস দিয়ে টুকটাক করে কাজ করতে পারতেছেন এইভাবে করে শিখবেন না, ইটস নট প্রফেশনালিজম। হ্যাঁ, এটা আপনার পেশাগত দক্ষতার পরিচয় বহন করে না। আপনাকে কাজ শিখতে হবে কি, মাউস এবং কিবোর্ড উভয়ের মাধ্যমে আপনাকে কাজ শিখতে হবে এবং প্রচুর পরিমাণে কিবোর্ড শর্টকাট আপনাকে প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনার কাজগুলো একটু
ফাস্ট করা যায়। সাধারণত দেখা যায় যে কাজ ফাস্ট যত আপনি করতে যাবেন তত বেশি আপনাকে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হবে, এবং এই জন্যই আপনাকে কিবোর্ড শর্টকাটের প্র্যাকটিসটা বেশি করতে হবে। তবে আমরা উভয়ের ব্যবহারই দেখব, কিবোর্ডের মাধ্যমেও দেখব, মাউসের মাধ্যমে দেখব, এবং মাউস ছাড়াও দেখার চেষ্টা করব। সরি। আচ্ছা, তো এখানে মনে করেন এই জায়গায় আমাদের কি আছে, মানে এরকম লেয়ার আছে। এখন এই জায়গায় আমাদের অনেকগুলো, আচ্ছা আমরা একটু জানি আমাদের এই জায়গায় টুলসের ভেতরে না আবার অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে? কি কি পার্ট আছে একটু যদি আমরা দেখার চেষ্টা করি। ফটোশপ টুলসের নামগুলো একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, দেখেন এই যে টুলস গ্যালারিজ নামক একটা অপশন আছে। আমরা যে অ্যাডোবের যে এটা আছে, ওয়েবসাইটটা আছে, সেখানে চলে আসছি। আমি লিঙ্কটা আপনাদের সুবিধার্থে আমি আপনাদের যে এখানে চ্যাট বক্স আছে সেখানে দিয়ে দিচ্ছি। আপনারা পরবর্তীতে হয়তো একটু দেখে নেবেন। আপাতত আমার সাথে একটু দেখার চেষ্টা করেন। সিলেকশন টুল গ্যালারিজ, আমাদের এই জায়গায় সিলেকশন টুল গ্যালারিতে কি আছে, সিলেকশনের যে অংশগুলো আছে, যেমন মনে করেন যে সিলেকশন টুলের ভিতরে বেসিক্যালি কি থাকে, আমাদের এই জায়গায় ওকে সিলেকশন টুলের ভিতরে কি আছে, এই জায়গায় আছে হচ্ছে আমাদের মুভ টুল, হ্যাঁ, এটাকে বলা হয় রেক্টেঙ্গেল সিলেকশন টুল, এটাকে বলা হয় পলিগন সিলেকশন টুল, এরপর এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, তাই না? তো এই যে যাবতীয় যে অংশগুলো আছে এগুলোকে সবগুলোকে একসাথে বলা হচ্ছে এই জায়গায় কি আছে আমরা একটু দেখি। রেক্টেঙ্গেল মার্কি টুল, ইলেপটিক্যাল মার্কি টুল, হ্যাঁ, সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল, এরপর এখানে আছে ল্যাসো টুল, পলিগন টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, ঠিক আছে? তারপরে এখানে কি আছে, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই সবগুলোকে একসাথে বলা হয় হচ্ছে সিলেকশন টুল। তাহলে আমরা কি পেলাম, একটা ভাগ পেলাম সিলেকশন টুলের। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিলেকশন টুল হচ্ছে একটা পার্ট। এরপর হচ্ছে আবার ক্রপ অ্যান্ড স্লাইস টুল গ্যালারিজ। হ্যাঁ, ক্রপ টুল কোনগুলো বা স্লাইস গ্যালারিজ কোনগুলো যদি আমরা একটু দেখি, এইখানে আছে হচ্ছে আমাদের ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, এগুলোকে মূলত বলা হয় হচ্ছে আমাদের ক্রপ টুল। ওকে, ঠিক আছে? তো বুঝলাম আমরা ক্রপ টুল সম্পর্কে। এরপরে আবার আরেকটা গ্যালারি কি আছে, রিটাচ টুল। রিটাচ টুল কোনগুলো, স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, রেড আই টুল, ক্লোন স্টাম্প টুল, প্যাটার্ন স্টাম্প টুল, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, হ্যাঁ, ব্লার টুল, শার্পেন টুল, স্মুচ টুল, ডজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। এগুলোর নাম বলতেছি হয়তো বা, কিন্তু এগুলো সম্পর্কে আপনি পরিচিত না আগে থেকে, এখন পরিচিত হচ্ছেন। যেমন এই জায়গায় যাবতীয় যে কটা টুল আছে, স্পট হিলিং ব্রাশ টুল, রিমুভার টুল, হ্যাঁ, এগুলো হচ্ছে হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্ট্রোল টুল, রেড আই টুল, হ্যাঁ, ক্লোন স্টাম্প টুল, প্যাটার্ন স্টাম্প টুল, তাই না? তারপর হচ্ছে এই জায়গায় কী আছে, ব্লার টুল, শার্পেন টুল, স্মুচ টুল, তারপর এখানে ডজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। এখানে আমি যদি ক্লিক করি, এই জায়গায় মাউস পয়েন্টার ধরে চেপে রাখলে এর ভেতরে যে অপশনগুলো আছে এগুলো শো করবে। মানে আপনি একটা ক্লিক করলে এটার ভিতরে অপশন আসবে না, আপনাকে একটু চেপে ধরে রাখতে হবে। একটু চেপে ধরে রাখলে এই জায়গায় অপশনগুলো শো করবে। জাস্ট যেই অংশে আপনি ক্লিক করবেন সেই অংশে মাউস পয়েন্টারটা এরকম ধরে রাখলে এটার ভিতরে যে অপশনগুলো আছে এগুলো দেখাবে। ওকে, ঠিক আছে? তো এগুলোকে মূলত বলা হয় হচ্ছে আমাদের কি, এগুলোকে বলা হয় রিটাচ টুল গ্যালারি। হ্যাঁ, রিটাচ টুল গ্যালারি সম্পর্কে জানলেন। এরপর আছে হচ্ছে পেইন্টিং টুল গ্যালারি, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আঁকা আঁকি করে নিতে পারি। এগুলোকে মূলত বলা হয় হচ্ছে পেইন্টিং টুল গ্যালারি। পেইন্টিং টুল গ্যালারির ভিতরে কি আছে, ব্রাশ টুল আছে, পেন্সিল টুল আছে, কালার রিপ্লেসমেন্ট আছে, মিক্সচার ব্রাশ টুল আছে, হিস্ট্রি ব্রাশ টুল আছে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, গ্রেডিয়েন্ট টুল, হ্যাঁ, পেইন্ট বাকেট টুল। ওকে, এগুলোকে মূলত বলা হয় কি, এগুলোকে মূলত বলা হয় হচ্ছে আমাদের কি বলা হচ্ছে এগুলোকে, আর্ট, হ্যাঁ, পেইন্টিং টুলস গ্যালারিজ নাকি? পেইন্টিং টুল গ্যালারির মধ্যে আমাদের এগুলো পড়ে। এই জায়গায় কি আছে, ব্রাশ, পেন্সিল, কালার রিপ্লেসমেন্ট, মিক্স
কাস্টম শেপ টুল। ওকে, এগুলো কোনগুলো? এই জায়গায় দেখেন, এখানে আসেন, এই জায়গায় পেন টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, কন্টেন্ট অ্যাওয়ার ট্র্যাকিং টুল, কার্ভচার টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। হ্যাঁ, দেন তারপর হচ্ছে এই জায়গায় কি আছে, এই জায়গায় মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে রাখেন হরিজন্টাল টুল, ভার্টিক্যাল টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এইগুলো কি বেসিক্যালি বলা হয় হচ্ছে আমাদের কি টুল? ড্রয়িং অ্যান্ড টাইপ টুল গ্যালারি। ওকে, দেন তারপর হচ্ছে নেভিগেশন অ্যান্ড মেজারিং টুল, হ্যান্ড টুল, রোটেট টুল, জুম টুল, নোট টুল, আই ড্রপার টুল, হ্যাঁ, কালার স্যাম্পলার টুল, রুলার টুল, কাউন্ট টুল। ঠিক আছে, এই জায়গায় এই দেখেন এখানে কি আছে, এই জায়গায় মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে অপশন আসবে হ্যান্ড টুল, রোটেট টুল। হ্যাঁ, দেন তারপর এই জায়গায় আবার চেপে ধরে রাখেন এই জায়গায় জুম টুল। হ্যাঁ, তো এইগুলোকে বেসিক্যালি বলা হয় হচ্ছে আমাদের কি বলা হচ্ছে নেভিগেশন টুল। ঠিক আছে, এরপর আছে হচ্ছে আমাদের 3D গ্যালারি টুল। 3D গ্যালারি টুলের মধ্যে কি আছে? 3D অবজেক্ট রোটেট টুল, 3D অবজেক্ট রোল, হ্যাঁ, 3D অবজেক্ট পেন টুল, 3D অবজেক্ট স্লাইড টুল, এরকম অনেক কিছুই আছে আর কি। এগুলো আমরা যখন কাজে আসবো তখন আমরা আরও বিস্তারিত দেখতে পারবো। যাই হোক, মোটামুটি আমরা একটা ধারণা নিলাম। আমাদের ক্লাসের আর কয় মিনিট বাকি আছে? এটা আচ্ছা, 7 মিনিটের মধ্যে শেষ হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 7 মিনিটে শেষ হলে আমরা পরবর্তীতে আর একটা নতুন লিঙ্ক দিব। আচ্ছা, এখানে এখনই একটা নতুন লিঙ্ক তৈরি করে আপনাদের দিয়ে রাখি, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা শেষ হয়ে যাওয়ার পরই ওইখানে জয়েন হয়ে যেয়ে এটা সুবিধা হয়। ক্রিয়েট মিটিং লেটার। ওকে, কপি। আচ্ছা, আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা এখান থেকে একটু পরে, মানে এই সেশন শেষ হয়ে যাওয়ার পরে ওইখানে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, ওয়েল, এখন আমরা এরকম ফটোশপের এখানে আছি, থাকা অবস্থায় আমরা কি করব? লাইক মনে করেন এই একটা পৃষ্ঠা আসছে। ইয়েস, জি বলেন। এক্সচেঞ্জের গ্রুপ খুললে ভালো হইতো, এখান থেকে আমরা যে কোনো লিংক দিতে পারতাম বা সহজ হইতো। আচ্ছা, ওই ব্যাপারটা মাথায় আছে, নিয়ে আর কি কাজ করার চিন্তা ভাবনা আছে, তবে একটু ব্যস্ততার কারণে আজকে গ্রুপটা খোলা যায়নি। ওই গ্রুপটা খুলে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আমাদের এখানে আরো অনেকগুলো টুল আছে। আমরা জাস্ট এখান থেকে একটা টুলের ব্যবহার একটু শিখি। লাইক মনে করেন এটা মুভ টুল। মুভ টুলের আপাতত আমাদের কোনো কাজ নেই। মুভ টুলে চেপে ধরে রাখলে এখানে মুভ টুলের ভিতরে যে টুল আছে, মুভ টুল আছে, তারপর আর্ট বোর্ড টুল আছে, এগুলো দেখতে পারি। এরপরে কি আছে? এই জায়গায় চেপে ধরে রাখলে এটার ভিতরে যে অপশনগুলো আছে এগুলো আছে। যেমন কি আছে? রেক্টেঙ্গেল মার্কি টুল আছে, ইলেপটিক্যাল মার্কি টুল আছে, হ্যাঁ, তারপরে সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল, এরকম আছে টুল। যাই হোক, এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে জাস্ট এভাবে করে একটু টান দিলাম, মাউস পয়েন্টার ধরে এভাবে করে টান দিলে এরকম একটা সিলেকশন চলে আসলো। আমরা আবার মানে এটাকে ডিসিলেক্ট করতে পারি। সিলেকশন করার জন্য কি করব? এখান থেকে এসে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে এভাবে করে সিলেকশন করে নিলাম। ওকে, সিলেকশন হইলো। সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা এই সিলেকশনটাকে যদি আবার বাতিল করতে চাই, কীভাবে বাতিল করব? এই যে সিলেক্টে যাব, সিলেক্টে এসে আমি কি করব? ডিসিলেক্ট। ডিসিলেক্টের কিবোর্ড শর্টকাট কি? পাশে লেখা আছে দেখেন, Ctrl+D। আপনারা খাতায় নোট করেন, আমি কিন্তু যখন তখন যে কাউকে ধরে বসবো, যদি না পারেন তখন কিন্তু মনে করেন নিজের কাছেই আপনার খারাপ লাগবে যে পারলাম না। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো একটু কষ্ট করে হইলেও নোট করে রাখেন। ঠিক আছে, এরপর এখানে কি আছে? ডিসিলেক্ট। ডিসিলেক্টের কি শর্টকাট হচ্ছে ডি, Ctrl+D। এখান থেকে Ctrl+D যদি আমরা প্রেস করি অথবা ডিসিলেক্টে ক্লিক করলে আমাদের সিলেকশনটা বাতিল হয়। আবার যদি আমি চাই যেই সিলেকশনটা আমরা বাতিল করে দিয়েছি ওই সিলেকশনটা আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে সেক্ষেত্রে কী করবো? রিসিলেকশন করবো। রিসিলেক্টের কিবোর্ড শর্টকাট শিফট কন্ট্রোল ডি। ওকে, আবার শিফট কন্ট্রোল ডি যদি প্রেস করি অথবা এখান থেকে এসে রিসিলেক্টে ক্লিক করি, পুনরায় যে সিলেকশনটা বাতিল করা হয়েছিল সেই সিলেকশনটা সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে করেও সিলেকশন করা যেতে পারে। এরপর কি আছে? এরপর এখান থেকে আমরা যদি এখানে কোনো কালার অ্যাপ্লাই করে নিতে চাই, তবে সেই ক্ষেত্রে কী করতে পারি? জাস্ট এইখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে কোথায়? এখানে কি আছে? আমাদের ফিল কালারের কি মানে কিবোর্ড শর্টকাট হচ্ছে Shift+F5। জাস্ট যাই হোক, আমি ফিল কালারে ফিলে ক্লিক করলাম। ফিলে ক্লিক করার পরে এখানে আমাদের অপশন দেয়। অপশন হচ্ছে এখান থেকে আমরা কি ফরগ্রাউন্ড কালার যদি নিতে চাই, ফরগ্রাউন্ড কালারে ক্লিক করব।
আর ব্যাকগ্রাউন্ড কালার নিচে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব। এখন প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ ফরগ্রাউন্ড কালার, হোয়াট ইজ ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার বলতে মূলত বোঝানো হয় যে কালারটা আমাদের উপরে থাকে, এই যে কালার পিকারের যে অপশনটা উপরে আছে এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, মানে যে কালারটা উপরে থাকে, আর নিচে যেটা থাকে কালারটা সেটাকে বলা হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ফরগ্রাউন্ড কালার উপরে থাকে, ব্যাকগ্রাউন্ড কালার নিচে থাকে। ওকে, তো যাই হোক আমি এত কিছু আপাতত বুঝি না, আমি বুঝি হচ্ছে কালার। তাহলে কালারে ক্লিক করব, এখান থেকে মনে করি আমি গ্রিন কালার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এই গ্রিন কালার দিয়ে ওকে প্রেস করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের যে সিলেক্টেড এরিয়া আছে এই সিলেক্টেড এরিয়ার মধ্যে আমাদের গ্রিন কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, তো হইলো অ্যাপ্লাই। তো এটা সিলেকশন হয়ে যাওয়ার পর আমি আবার ডিসিলেক্ট করার জন্য কি করব, Ctrl+D প্রেস করলাম, তাহলে আমাদের এই সিলেকশনটা বাতিল হইল। ঠিক আছে, এরপরে আবার দেখেন এখানে আমি আইসে এই জায়গায় এটাকে বলতেছি ফরগ্রাউন্ড কালার, এটাকে বলতেছি ব্যাকগ্রাউন্ড কালার। এই ফরগ্রাউন্ড কালারে একটা ক্লিক করে কি করব, ফরগ্রাউন্ড কালারে একটা ক্লিক করে মনে করেন এখান থেকে আমরা লাইক এখানে রেড কালার দিলাম। ওকে, ওকে প্রেস করে দিলাম। এরপর আবার এই জায়গায় ক্লিক করে কি করব, এখানে আবার ক্লিক করে জাস্ট মনে করেন এখান থেকে আমরা এটাকে আমরা সাপোজ এটাকে আমরা ব্লু কালার একটা করে দিলাম। ঠিক আছে, তাহলে ফরগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমার ইচ্ছে হয় জাস্ট এই জায়গায় একটা ক্লিক করব, মানে এই জায়গায় চেপে ধরে রাখলে এই জায়গায় যে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো চলে আসবে। আমাদের আর কয় মিনিট বাকি আছে, আপনারা কি আছেন না ঘুমিয়ে গেছেন? সোহাগী আক্তার কি আছেন? আচ্ছা, আমাদের এই লিঙ্কটা ক্লোজ হয়ে যাবে এখনই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু বন্ধ করি। আমরা নতুন যে ক্লাসের লিঙ্কটা দিয়েছিলাম সেখানে আপনারা একটু দ্রুতই জয়েন করেন। ওকে, থ্যাঙ্কস ফর জয়েনিং এগেইন। আমরা মোটামুটি দেখছিলাম হচ্ছে আমরা ফরগ্রাউন্ড কালার রেড কালার নিয়েছিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু কালার নিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে যদি আমি এই জায়গায় মাউস পাই, এটা কি আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুল, জাস্ট রেক্টেঙ্গুলার মার্কি টুলে চেপে ধরে রাখলে এটার ভিতরে অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো শো করে। তো এটার কিবোর্ড শর্টকাট আছে, কি কিবোর্ড শর্টকাট, মাউস পয়েন্টারটা এখানে রাখলেই দেখবেন এটার কিবোর্ড শর্টকাট দেখাচ্ছে। এটার কিবোর্ড শর্টকাটটা হচ্ছে এম। হ্যাঁ, এখান থেকে যদি আপনি এম প্রেস করেন তবে সেক্ষেত্রে দেখবেন আপনার কি রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেকশন হয়। শিফট ধরে যদি আপনি কি করেন এম প্রেস করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন এটা রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে, শিফট ধরে এম প্রেস করলে এটা কী হয়ে গেছে, এটা ইলেপটিক্যাল মার্কি টুল হয়ে গেছে। আবার যদি আপনি শিফট ধরে এম প্রেস করেন তবে সেক্ষেত্রে এটা রেক্টেঙ্গুলার মার্কি টুল হয়ে যাবে। ওকে, মানে শিফট ধরে এম প্রেস করলে একটা সিলেকশন থেকে অন্য সিলেকশনে পরিবর্তন হয়। যেমন আমাদের শিফট ধরে যদি এম প্রেস করি তবে সেক্ষেত্রে রেক্টেঙ্গুলার মার্কি টুল থেকে ইলেপটিক্যাল মার্কি টুল হবে, আবার ইলেপটিক্যাল মার্কি টুল থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল হবে। তো এইভাবে করে চাইলে আমরা পরিবর্তন করে নিতে পারি, মানে শিফট ধরে আমরা অপশন সুইচ করতে পারি, একটা থেকে আরেকটায় পরিবর্তন নিয়ে আসতে পারি। ওকে, আসলাম। জাস্ট এইবার মনে করেন আমরা শিফট ধরে এম প্রেস করলে ইলেপটিক্যাল মার্কি টুলটা নিয়ে আসলাম। ইলেপটিক্যাল মার্কি টুলটা নিয়ে আসার পরে জাস্ট এইভাবে করে যদি আমি একটা সিলেকশন করি, একটা সিলেকশন আঁকলাম, আঁকার পরে আমি চাচ্ছি এইখানে একটা আমরা কালার অ্যাপ্লাই করে নিব। তো এখানে কালার অ্যাপ্লাই করার জন্য কি করতে পারি, এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পরে আবার ফিলে ক্লিক করব। ওকে, এডিটে ক্লিক করার পরে ফিলে ক্লিক করব, ফিলে ক্লিক করার পরে জাস্ট কন্টেন্টস এই জায়গাটা ক্লিক করে আমি চাচ্ছি ফরগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করব, কারণ এখন ফরগ্রাউন্ড কালার হিসেবে আমাদের দেয়া আছে হচ্ছে রেড কালার, তাই আমি এখানে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে নিব। FOREGROUND ফরগ্রাউন্ড কালার, এবং যদি আমি ওকে প্রেস করি তবে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, এটা আমরা উপরে এই কালারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপরে কি করব, এই কালারটা আমরা যদি সিলেকশনটা বাতিল করে নিতে চাই কি করব, সিলেক্ট থেকে ডিসিলেক্ট, সিলেক্ট থেকে ডিসিলেক্ট, ডিসিলেক্টের কি শর্টকাট হচ্ছে Ctrl D প্রেস করলে আমাদের সিলেকশনটা
বাতিল হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন কথা হচ্ছে দেখেন, আমি চাইলেই কিন্তু পারতেছি না যে আমাদের এই গোল বৃত্তটা একটু সরাতে বা এই সবুজ যে পর্শনটা আছে এটা একটু সরাতে। আমি এগুলো চাইলেই পারতেছি না। কেন পারতেছি না? কারণ হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কাজ করছে। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা জিনিসটা কি যদি আমরা সহজভাবে বুঝে থাকি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হচ্ছে, মনে করেন আপনি যে টেবিলে কি করতেছেন, মনে করেন যে আপনি একটা টেবিলে মানে টেবিলের উপরে কোনো একটা কিছু মানে লিখছেন টেবিলের উপরে, ওই লেখাটা কি আপনি উঠাতে পারেন? উঠাতে পারেন না। কারণ কি, ওটার টেবিলটা হচ্ছে ফিক্সড। টেবিলটা মানে আপনার যেই মানে টেবিলের পুরো অংশটা আছে এটার সাথে মানে গেঁথে দেওয়া বা আর কি ওই যে পেরেক মারা, এই জন্য আপনি কি করতে পারেন না, ওই অংশটা উঠাইতে পারেন না। কিন্তু ওই একই জায়গায় যদি আপনি কি করেন, টেবিলের উপরে একটা খাতা রাখেন, খাতার উপরে যদি আপনি কিছু লিখেন, আপনি কিন্তু খাতাটা টেবিলের উপর থেকে উঠায় নিতেই পারেন, তাই না? তো তখন কি করতে পারবেন, আপনি এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন, বা এটাকে মানে কাটতে পারবেন, ছিঁড়তে পারবেন, কোনো পরিবর্তন করতে পারবেন। ঠিক তেমনিভাবেই আপনি এইটা হচ্ছে ওই আপনার টেবিলটা, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, যার উপরে যদি আপনি কোনো কাজ করেন, আপনি এই কাজটাকে কোনো ধরনের কোনো কী করতে পারবেন না, মুভ করতে পারবেন না, অথবা কোনো প্রকার কোনো এডিট করতে পারবেন না। মানে এটা আপনাকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে দিবে না। এই জন্য আপনাকে কী করতে হবে, লেয়ার নিতে হবে বা স্তর নিয়ে কাজ করতে হবে। স্তর কি, একটু আগে আমরা বলছিলাম যে টেবিলের উপরে খাতার উপরে আমি লিখছি, এই খাতাটা কি করা যাবে, মুভ করা যাবে। ঠিক তেমনিভাবে ওই খাতাটা হচ্ছে আমাদের লেয়ার, হ্যাঁ, বা স্তর। তো আমরা যদি এই কাজগুলো একটা আলাদা আলাদা স্তরে করতাম, হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে এগুলো আমরা চাইলে মুভ করে নিতে পারতাম। এখন যদি আমরা আবার এই জিনিসটাকে কি করি, হোয়াইট কালারে এখানে অ্যাপ্লাই করে নিই, তবে সেই ক্ষেত্রে কী করবো, এডিট থেকে ফিল থেকে কোথায় যাবো, এখান থেকে আমরা আসবো হচ্ছে আবার কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করে হোয়াইট কালার দিলাম এবং ওকে প্রেস করে দিলাম। যদি আমি চাই এখানে সাদা একটা কালার অ্যাপ্লাই করে নিতে, তো ওকে প্রেস করলাম, আমাদের সাদা কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। কিভাবে করলাম আরেকটু দেখি, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম, হ্যাঁ, মানে ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড, এক স্টেপ পেছনে যাওয়ার জন্য কি করতে হয়, কন্ট্রোল জেড। আমরা এমএস ওয়ার্ডেও শিখেছিলাম, তাই না? তাহলে ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ডে যাওয়ার জন্য কি, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড প্রেস করলে এক স্টেপ পেছনে যায়, আর কন্ট্রোল শিফট জেড প্রেস করলে এক স্টেপ সামনে যায়। তাহলে সেক্ষেত্রে শিখলাম কি, আনডু, UNDO, আনডু ইকুয়াল কন্ট্রোল প্লাস জেড। ঠিক আছে, কন্ট্রোল প্লাস জেড প্রেস করলে কি হয়, এক স্টেপ পেছনে যায়। তো এটা নোট করেন। এরপর আবার যদি কি করেন, আপনি এক স্টেপ সামনে যেতে চান, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কী করবেন, কন্ট্রোল শিফট জেড। কন্ট্রোল জেড প্রেস করলে এক স্টেপ পেছনে যায়, মানে আনডু হয়, এবং কন্ট্রোল শিফট জেড প্রেস করলে এক স্টেপ সামনে যায়। ওকে, তাহলে আমরা শিখলাম আনডু ইকুয়াল কন্ট্রোল জেড, আর কন্ট্রোল রিডু ইকুয়াল কন্ট্রোল শিফট জেড। ওকে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি আমরা কি কি শিখলাম, আনডু ইকুয়াল কন্ট্রোল প্লাস জেড, রিডু ইকুয়াল কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড। ঠিক আছে, এই দুটো কিবোর্ড শর্টকাট শিখলাম আমরা। ডিসিলেক্টের জন্য কিবোর্ড শর্টকাট কি শিখলাম, কন্ট্রোল ডি। ওকে, রিসিলেক্টের জন্য কিবোর্ড শর্টকাট কি শিখলাম, কন্ট্রোল শিফট প্লাস ডি। ঠিক আছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি, রিসিলেক্ট। আর হচ্ছে যদি আমরা কি করতে চাই, যদি আমরা মার্কি টুল নিতে চাই, ইকুয়াল কি, মার্কি টুলের জন্য এম, হ্যাঁ, আর মার্কি টুল সুইচ করার জন্য সুইচ, মানে মার্কি টুলটা সুইচ বলতে আমাদের রেক্টেঙ্গেল থেকে, হ্যাঁ, রেক্টেঙ্গেল থেকে ইলিপ্টিক্যাল থেকে রেক্টেঙ্গেল যদি নিতে চাই, সুইচ করার জন্য কি করব, সুইচ করার জন্য শিফট প্লাস এই এটার কিবোর্ড শর্টকাট। ঠিক আছে, সুইচ করার জন্য আমরা শিফট প্লাস এম প্রেস করে নিতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এই কটা বেসিক্যালি আমরা শিখলাম। আচ্ছা, এরপর হচ্ছে মনে করেন এখান থেকে আমরা কি করব,
মনে করেন এখান থেকে আমরা লেয়ার নিব, লেয়ার নেওয়ার জন্য বা স্তর নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই লেয়ারে আসবো, লেয়ারে এসে নিউয়ে ক্লিক করব। নতুন কোনো লেয়ার নিয়ে যদি আমরা কাজ করতে চাই তবে সেক্ষেত্রে লেয়ারে আসবো, লেয়ার থেকে কোথায়, নিউ, নিউ থেকে এই জায়গায় লেয়ার আছে, হ্যাঁ, লেয়ারে ক্লিক করলে আপনার এরকম লেয়ারের অপশন দিবে। এই অপশন থেকে আপনি চাইলে লেয়ারের নাম দিতে পারেন। মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে কি গ্রিন, হ্যাঁ, মানে গ্রিন, ওকে, আচ্ছা ঠিক আছে, গ্রিন দিলাম, আমার লেয়ারের নাম আমি গ্রিন দিলাম। এরপর এখানে কালার, মানে আপনি লেয়ার চেনার জন্য এখানে অনেক ধরনের কালার ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে কোনো কালার দিচ্ছি না, আমরা এখানে নান রাখলাম এবং মোড এটা আমরা নর্মাল মোডেই রাখি। এগুলো আমাদের হয়তো আমরা কাজে যখন আসবো এগুলো পরে বুঝে যাব, এগুলো এক একটা আমাদের মানে ইফেক্ট টাইপের আছে। এরপর হচ্ছে অপাসিটি, এটা আমাদের 100% অপাসিটি থাকুক। এরপর আমি ওকে প্রেস করে দিব। তো এইভাবে করে আমরা একটা লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে। কীভাবে, লেয়ার, লেয়ার থেকে নিউ, নিউ থেকে লেয়ারে ক্লিক করে লেয়ার নেওয়া যায়, অথবা লেয়ারের একটা কিবোর্ড শর্টকাট আছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন, শিফট প্লাস কন্ট্রোল এন প্রেস করলে, মনে করেন আমি এখান থেকে শিফট কন্ট্রোল এন প্রেস করলাম, এই যে অপশন আসছে, এই অপশানে আসার পর ওকে প্রেস করলেও আপনি লেয়ার নিতে পারবেন। অথবা এইভাবে করে লেয়ার যদি না নিতে চান, জাস্ট এটাকে সিলেকশন করে এই জায়গায় কি আছে, এই জায়গায় সিলেকশন করে এই জায়গাটা ডাস্টবিন আছে, এখানে ফেলে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার কী হবে, লেয়ারটা ডিলিট হয়ে যাবে। ওকে, এইভাবে করে আপনি লেয়ার বাতিলও করে নিয়ে নিতে পারবেন বা ডিলিট করে নিয়ে নিতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি আপনি এরকমটা চান, কেমন চান, যে আপনি লেয়ার এইভাবে করে লেয়ার অপশন থেকে গিয়ে নিউ থেকে নিউ লেয়ারে এইভাবে করে লেয়ার নিতে চান না, মনে করেন আপনি একটু অলস প্রকৃতির লোক, তবে সেই ক্ষেত্রে কী করবেন, এই জায়গায় কি আছে, এখানে একটা প্লাস আইকন আছে, জাস্ট এই প্লাস আইকনে যদি ক্লিক করেন তবে সেক্ষেত্রে এখানে কি লেয়ার চলে আসছে। তো এইভাবে করে আপনি লেয়ার নিতে পারেন। এখন প্রশ্ন হইতে পারে যে আমি তো ওইখানে লেয়ারের নাম দিতে পারছিলাম, কিন্তু এখানে তো লেয়ারের নাম দেওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, এখানেও লেয়ারের অপশন, নাম দেওয়ার অপশন আছে, জাস্ট এই যে লেয়ার 1 নামক যে জায়গাটা আছে, এই জায়গায় ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে এইটার যে নাম আছে, মনে করেন আমি গ্রিন দিলাম, এরকম একটা নামকরণ করে দিতে পারবেন। আবার নতুন আরেকটা ক্লিক করে এখানে আরেকটা নতুন লেয়ার নিয়ে জাস্ট এইটারও নামকরণ করে দিতে পারবেন। তো আপনি যেই লেয়ারে যেই নাম করতে চান সেই লেয়ারে সেই নাম করে নিতে পারেন। অথবা আপনার যদি ইচ্ছে হয় আপনি লেয়ার অপশন থেকে লেয়ার নেবেন, তাও আপনি নিতে পারেন। অথবা এটার একটা কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল শিফট এন, এই কন্ট্রোল শিফট এন আসার পরে ওকে প্রেস করলেও আপনি লেয়ার নিতে পারবেন। তাহলে লেয়ার নিয়ে আমরা কয়ভাবে শিখলাম, জাস্ট এখান থেকে প্লেসে প্রেস করলে লেয়ার নেওয়া যায়, অথবা লেয়ার, লেয়ার থেকে কোথায়, নিউ, নিউ থেকে লেয়ারে ক্লিক করেও আপনি লেয়ার নিতে পারবেন। ওকে, অথবা এটা একটা কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল শিফট এন, ঠিক আছে, কন্ট্রোল শিফট এন। তাহলে সেই ক্ষেত্রে নিউ লেয়ার ইকুয়াল কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, ঠিক আছে। তো নতুন লেয়ার নেওয়ার জন্য কন্ট্রোল শিফট এন প্রেস করে আমরা নতুন লেয়ারও নিয়ে নিতে পারি। ওকে, এইভাবে করে নেওয়া যেতে পারে। এরপরে কি করব, মনে করেন এখানে এসে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিলাম, রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে এইভাবে করে আমি একটা সিলেকশন করে নিই। ওকে, সিলেকশন করলাম, মনে করেন এরকম একটা সিলেকশন করলাম, করার পরে এই জায়গায় এসে, এই জায়গায় কী করবো, এই জায়গায় এসে এটা ক্লিক করবো, ক্লিক করে এইখান থেকে আমরা এই যে এটাকে বলা হয় কালার পিকার, হ্যাঁ, এই কালার পিকার, এই কালার পিকারের এখানে আসলে যেই কালারটা নিতে চাই, মনে করেন আমি ব্লু কালার, তাহলে ব্লু কালার আসলে ব্লু কালারের পিক করার মতো আমাদের অপশন চলে আসবে। আমি যে গ্রিন কালার নিচ্ছি, গ্রিন কালার একটু নিচে টাইনে দিব, গ্রিন কালারের অপশন আসছে, ঠিক আছে। এরপর আমি ওকে প্রেস করে দিলাম, হইলো, এটা নিচেরটা আসছে হচ্ছে গ্রিন কালার, এই যে এটা ক্লিক করে এখানে কী করে দেবো, রেড কালার দিয়ে ওকে প্রেস করে দিব। ওকে, জাস্ট এখান থেকে মনে করেন আমাদের নিচের কালারটাকে বলা হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, উপরের কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমরা কি করতে চাই, এখানে অ্যাপ্লাই করে নিতে চাই, জাস্ট এখান থেকে অল্টার ডিলিট, অল্টার দিলে কি হবে, অল্টার ডিলিট দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার কিবোর্ড শর্টকাট কি, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল কন্ট্রোল প্লাস ডিলিট বা ব্যাক স্পেস, কন্ট্রোল প্লাস ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার নিতে পারি। আর ফরগ্রাউন্ড কালার নিতে চাইলে, ফরগ্রাউন্ড কালার নিতে চাইলে কী করবো, অল্টার ALT প্লাস ডিল, মানে ডিলিট বা অল্টার
প্লাস ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করে আমরা মানে ফরগ্রাউন্ড কালারটাও নিতে পারবো। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যদি মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, কন্ট্রোল প্লাস ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করলে কী হয়, আমার এই লেয়ারকে সিলেকশন করে, কোন লেয়ারকে সিলেকশন করে, যেই লেয়ারে আমি কালার অ্যাপ্লাই করব সেই লেয়ারকে সিলেকশন করে কন্ট্রোল প্লাস ডিলিট প্রেস করলে আমাদের কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, এরপর আবার যদি আমি কি করছি, সিলেকশনটা বাতিল করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস ডি প্রেস করতে পারি, ডিসিলেক্ট অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্টে ক্লিক করলে সিলেকশন বাতিল হবে। এরপর আবার নতুন আরেকটা লেয়ার নিয়ে নেই, নতুন আরেকটা লেয়ার নেওয়ার পর ওকে হয়ে যাওয়ার পরে কী করবো, আবার এই জায়গায় এসে ইলেকট্রিক্যাল মার্কি টুলে এসে জাস্ট এইভাবে করে আমরা একটা সিলেকশন আঁকলাম। তো সিলেকশন মনে করেন কখনো ডিমের মতো হয়, কখনো এরকম চ্যাপটা হয়। হ্যাঁ, আমরা যদি এই ডিমের মতো বা চ্যাপটা এরকম না করে নিতে চাই, একেবারে 100% যেই সিলেকশনটা নিচ্ছি ওই সিলেকশন সে তার নিজের মতো করেই রেশিও বজায় রেখে ছোট হবে বা রেশিও বজায় রেখে বড় হবে, এরকম যদি করতে চাই শিফট ধরবো। তাহলে সেক্ষেত্রে সিলেকশন আঁকা অবস্থায় শিফট ধরলে আমরা যেই সিলেকশনটা এঁকে নিতে চাই ওই সিলেকশনটা ওই রেশিও অনুপাতে বড় হবে বা ওই রেশিও অনুপাতে কী হবে, ছোট হবে। ওকে, যেটা করলাম, করার পরে কি করব, এরকম সিলেকশন সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আবার ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাইলে অল্টার প্লাস ডিলিট হইলো। এরপরে কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এরপরে কী করব, এরপর মনে করেন এই মুভ টুল আছে, মুভ টুলে দিয়ে এভাবে করে আমরা কী করতে পারবো, এটাকে টাইনে নিতে পারবো, যেখানে আমরা এটাকে ব্যবহার করে নিয়ে নিতে চাই। ওকে, ঠিক আছে। তারপর আবার এই দুইটাকে একসাথে সিলেকশন করে এভাবে করে টাইনে দিলাম, রাইট। এখন দেখেন এটা কিন্তু আমরা চাইলেই মুভ করতে পারতেছি, এই জায়গায় মুভ করলাম, এই জায়গায় মুভ করলাম। হ্যাঁ, যেইখানে মুভ করে নিতে চাই সেইখানে আমরা এটাকে মুভ করে নিয়ে নিতে পারি। আবার মনে করেন এই দুইটাকে যদি আমি একসাথে মিলাই দিতে চাই, তাহলে এটা এবং এটা এই দুইটাকে একসাথে সিলেকশন করে কী করবো, একটা লেয়ারকে সিলেকশন করে কন্ট্রোল ধরে আরেকটা লেয়ারকে সিলেকশন করলাম। দুইটা লেয়ার একসাথে সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা যদি চাই এই দুইটা লেয়ারকে আমরা মানে মার্জ করে ফেলবো, মানে মিলাই ফেলবো, তবে সেই ক্ষেত্রে কী করবো, কন্ট্রোল প্লাস ই, তাহলে দুইটা লেয়ার আমাদের একটা লেয়ারে মার্জ হয়ে গেছে। আগে দুইটা আলাদা আলাদা লেয়ার ছিল, এখন দুইটা মিলে একটা লেয়ার হয়ে গেছে। আমি যদি চাই যে না আমার আগে যেমন ছিল তেমনই ভালো ছিল, তাহলে সেই ক্ষেত্রে এক স্টেপ পেছনে যেতে হবে। এই এক স্টেপ পেছনে যাওয়ার জন্য এটা কি শর্টকাট কি, কন্ট্রোল প্লাস জেড। হ্যাঁ, কন্ট্রোল প্লাস জেড প্রেস করলে আমাদের আনডু হবে। এখন দেখেন আবার এই যে আলাদা আলাদা দুইটাই। তো এইভাবে করেও আমরা চাইলে কী করতে পারবো, আমরা এটাকে কাজটা করে নিয়ে নিতে পারবো। ওকে, আনডুর জন্য কি করব, কন্ট্রোল জেড। আর এই মার্জের জন্য কি করব, কন্ট্রোল প্লাস ই, MERGE, মার্জ ইকুয়াল কন্ট্রোল প্লাস ই। এখন বলতে পারেন যে আমরা অপশন থেকে কি মার্জ করতে পারি না? হ্যাঁ, আমরা অপশন থেকেও মার্জ করতে পারি। জাস্ট সিলেকশন করে দুইটা লেয়ারকে একসাথে সিলেকশন করে, এই দুইটা লেয়ারকে সিলেকশন করার জন্য এইগুলো হচ্ছে লেয়ার না, একটা লেয়ারকে সিলেকশন করে কন্ট্রোল ধরে এভাবে করে আরেকটা লেয়ারকে সিলেকশন করতে হয়। কিন্তু আমরা জাস্ট এই জায়গায় কী আছে, মুভ টুলে ক্লিক করে যখন আমরা এভাবে করে টানতেছি আমাদের দুইটা লেয়ারই একসাথে সিলেকশন হয়ে যাচ্ছে। কেন সিলেকশন হচ্ছে? কারণ হচ্ছে এখানে দেয়া অটো সিলেক্ট, মানে আমি যখন এই অটো সিলেক্টের চেক মার্ক থাকবে তখন এভাবে করে যখন টানবো দুইটা আমাদের একসাথে সিলেকশন হবে। কিন্তু যখন আমি এই অটো সিলেক্টটাকে আনচেক করে দিব তখন আমি এভাবে করে যতই টানি আমার কি হবে না, কোনো সিলেকশন বা কোনো লেয়ারকে সিলেক্ট হবে না। জাস্ট যেই লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটাই মুভ করবে। দেখেন আমি গ্রিন কালারটা সিলেকশন করছি, গ্রিন কালারটা নড়তেছে, আর রেড কালারটা সিলেকশন করলাম তাও গ্রিন কালারটা নড়তেছে, সে রেড কালারটাকে চিনতেছে না বা ধরতে পারতেছে না। এই জন্য কী করণীয়, অটো সিলেক্টটা একটা চেক মার্ক দিয়ে রেড কালারটাকে ক্লিক করবো, রেড কালারটা সিলেকশন হচ্ছে, আবার গ্রিন কালারটাকে সিলেক্ট করবো, গ্রিন কালারটা সিলেকশন হচ্ছে। ওকে, তো এইভাবে বেসিক্যালি দেখা যায় যে আমরা এই অটো সিলেক্ট ব্যবহার করে সাধারণত আমাদের যেই লেয়ার সিলেকশন করা প্রয়োজন সেই লেয়ারটাকে সিলেকশন করে নিয়ে নিতে পারি। ওকে, আবার এখান থেকে দুইটাকে একসাথে সিলেকশন করে কী করবো, কন্ট্রোল ই, মার্জ। ঠিক আছে, মার্জ হলো। আবার যদি এটাকে হাইড করে দিতে চাই কী করবো, এখান থেকে এই জায়গায় একটা আই এর অপশন আছে, এই আই এর অপশনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। ওকে, তো এইভাবেও কাজ করা যেতে পারে। আবার নতুন লেয়ার নিতে চাইলে কী করবো, নিউ লেয়ারে একটা ক্লিক করবো, নতুন লেয়ার আসছে, নতুন লেয়ার আসার পরে যদি আমরা আবার কাজ করতে চাই, লাইক এই জায়গায় মনে করেন আমি সিলেকশন টুলটা নিলাম, সিলেকশন টুল নেওয়ার পরে এখানে আমাদের আরও কিছু কাজ টাজ আছে, লাইক মনে করেন এখানে এসে ইলেকট্রিক্যাল মার্কি টুল নিলাম,
অল্টার শিফট ধরে যদি আমরা এইভাবে করে একটা সিলেকশন করে নিই, অল্টার শিফট ধরে যদি আমরা এইভাবে করে একটা সিলেকশন করে নিই, এরপরে কি করব, এখানে মনে করেন আমরা 100% একটা সিলেকশন নিলাম, এরপরে কি আছে, অ্যাড টু সিলেকশন। এই অ্যাড টু সিলেকশনে ক্লিক করলে কি হবে, একটা সিলেকশনের সাথে আমাদের আরেকটা সিলেকশন যোগ হয়। ওকে, মানে একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন যোগ হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আনডু করলাম। এরকম আমি কি করব, এই জায়গায় এই সিলেকশনটা নিয়ে যদি আমি এখানে কি করি, অ্যাড সিলেকশনে ক্লিক করি, এভাবে করে টানি, তাহলে এই সিলেকশনের সাথে এই সিলেকশনটা যোগ হয়ে এরকম হয়েছে, তাই না? আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে যেটাকে মূলত বলা হয় হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বাতিল করা বা বিয়োগ করা, বিয়োগ করা। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যেই সিলেকশনটা আছে সেই সিলেকশনটা থেকে এই যে নতুন সিলেকশনটা করলাম, এই সিলেকশনের অংশটা বাতিল হবে। হয়েছে? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি বুঝলাম, অ্যাড সিলেকশনে ক্লিক করলে একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন যোগ হয়, সাবস্ট্রাক্টে ক্লিক করলে একটা সিলেকশন থেকে আরেকটা সিলেকশনের অংশ বিয়োগ হয়। এরপরে আছে হচ্ছে আরেকটা কি, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশনে ক্লিক করে কি হবে, একটা সিলেকশন এবং আরেকটা সিলেকশন, এই দুইয়ের সিলেকশনের উভয়ে যতটুকু আমাদের কমন সিলেকশন আছে, যেমন মনে করেন এই গোল আকার সিলেকশনটা এবং এই জায়গায় যে সিলেকশনটা আছে, এই কমন মানে দুইটার মধ্যে যতটুকু যায় ততটুকু সিলেকশন সে কী করবে, সিলেক্ট করে দিছে। ওকে, এই যে সিলেকশন এতটুকু অংশ সিলেকশন করছে। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করি, এবার আবার এরকম আসলো। এখন যদি ইন্টারসেক্টে একটু দেখাতে চাই, জাস্ট এখান থেকে ইন্টারসেক্টে ক্লিক করলাম, এভাবে করে সিলেকশন হয়। তাহলে এই দুইয়ের উভয়ে যতটুকু আমাদের সিলেকশন আছে ততটুকু সিলেকশন সিলেক্ট হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়। তো আমরা এখানে এগুলোর কিবোর্ড শর্টকাট আছে, শিফট ধরলে আমরা কি করতে পারি, একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন প্লাস করে নিতে পারি। শিফট ধরলে আমরা একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন প্লাস করে নিতে পারি। অল্টার ধরলে আমরা একটা সিলেকশন থেকে আরেকটা সিলেকশন বাতিল করে নিতে পারি। অল্টার ধরলে আমরা একটা সিলেকশন থেকে আরেকটা সিলেকশন বাতিল করে নিতে পারি। আবার অল্টার শিফট ধরলে উভয়ের মাঝখানে যতটুকু কমন সিলেকশন আছে ততটুকু কমন সিলেক্ট করতে পারি। কি শিখলাম আবার বলি, একটা সিলেকশন নিলাম, সিলেকশন নিয়ে এভাবে করে টান দিলাম, টান দিয়ে যদি আমি কি করি, একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন যোগ করতে চাই, এখানে এই অ্যাড টু সিলেকশনে ক্লিক করতে পারি, অথবা শিফট ধরে আমরা একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন যোগ করে নিতে পারি। ওকে, এরপর আবার যদি সাবস্ট্রাক্ট করতে চাই বা বিয়োগ করতে চাই, অল্টার ধরে এভাবে করে একটা সিলেকশন থেকে আরেকটা সিলেকশন বাতিল করা যেতে পারে। ওকে, অল্টার ধরে সিলেকশন একটা থেকে আরেকটা বাতিল করা যেতে পারে। আর অল্টার শিফট যদি ধরি, তাহলে দুইটা সিলেকশনের মধ্যকার যতটুকু আমাদের কি আছে, কমন সিলেকশন আছে ততটুকু সে সিলেক্ট করে দেয়। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের সিলেকশনের এই কয়টা প্রসেস। এখন আমরা নতুন লেয়ার নিয়ে যদি কোনো কালার অ্যাপ্লাই করে নিতে চাই, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য অল্টার প্লাস ডিলিট, আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল প্লাস ডিলিট। ওকে, আবার ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস ডি ডিসিলেক্ট। এরপর আমরা মুভ টুলে ক্লিক করে এই সিলেকশনটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। আচ্ছা, তো এই অবস্থায় আমি আপনাদের কাছে আসতে চাই, যদি আমরা কোনো একটা কাজ করি এবং এই কাজটাকে সেভ করে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করব, ফাইল থেকে এখান থেকে যাব হচ্ছে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে এসে এখান থেকে কোথায় যাব, এক্সপোর্ট অ্যাজ এক্সপোর্ট অ্যাজে আসলে দেখা যায় যে আমাদের একটু সময় নেই, অথবা এখান থেকে আমরা আরেকটা অপশন যেতে পারতাম, সেটা হচ্ছে সেভ এজ থেকেও যাওয়া যায়। সেভ এজ থেকে আসার পরে আসলে সেক্ষেত্রে আমাদের ফটোশপ ডকুমেন্টে সেভ হয়, দরকার নেই, আমরা ওইটাই গেলাম না। আচ্ছা, এক্সপোর্ট অ্যাজ থেকে অপশনটা আসছে, এক্সপোর্ট অ্যাজে আসার পরে এখান থেকে আমাদের ফরম্যাট দেওয়া যায় পিএনজি বলতে মূলত বোঝানো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক, আর জেপিজি বলতে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। সাধারণত দেখা যায় যে আমরা যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সহ সেভ করতে চাই জেপিজিতে সেভ করি, আর যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করতে চাই তবে সেই ক্ষেত্রে দেখা যায় পিএনজিতে সেভ করি। তবে আমি ব্যাকগ্রাউন্ড সহ সেভ করতে চাচ্ছি, এই জন্য জেপিজিতে সেভ করব। জেপিজি দিয়ে এক্সপোর্টের লোকেশনটা কোথায় দিব,
মনে করি ডেস্কটপ, ওকে সেভ, ঠিক আছে, ওকে সেভ হইল। এটা দেখেন এই জায়গায় আমাদের এটা ছবিটা সেভ হয়ে গেছে, এই যে ছবি সেভ হয়েছে, ঠিক আছে। এভাবে করে সেভ করা যায়। কীভাবে সেভ করলাম, এখান থেকে আমরা ফাইলে আসছি, ফাইল থেকে এক্সপোর্ট থেকে ছবি আকারে সেভ করতে চাইলে এক্সপোর্ট অ্যাজে আসার পরে এরকম অপশন আসবে। অপশন আসার পরে আপনি জেপিজিতে সেভ করতে পারবেন, পিএনজিতে সেভ করতে পারবেন, গিফে সেভ করতে পারবেন। তবে আমরা জেপিজিতে আপাতত সেভ করে নিলাম, আমাদের এখানে ছবিটা সেভ হয়ে গিয়েছে। ওকে, তো এইভাবে করে আপনি চাইলে সেভ করে নিতে পারবেন। আর যদি আপনি ফটোশপে নেটিভ ফাইল ফরম্যাট বলতে মূলত বোঝানো হয় ফটোশপের নিজস্ব ফাইল ফরম্যাটে যদি সেভ করতে চান, ফাইল থেকে এখান থেকে কী করবেন, সেভে আসলে এটা ফটোশপের নিজস্ব যে ফাইল ফরম্যাট আছে কি পিএসডি, হ্যাঁ পিএসডি মানে ফটোশপ ডকুমেন্টে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই ডেস্কটপে এসে এই সেভে ক্লিক করবেন, এটা ফটোশপে যে নিজস্ব ডকুমেন্ট আছে ফটোশপের নিজস্ব ডকুমেন্ট টাইপে সেভ হয়ে যাবে। এই দেখেন এই যে ফটোশপের নিজস্ব ডকুমেন্ট টাইপে সেভ করার পরে ডকুমেন্টটা এইরকম একটা রূপে আসে, লেখা আছে পিএস আর নিচে লেখা পিএসডি। পিএস মানে ফটোশপ আর পিএসডি হচ্ছে এটা ফাইল এক্সটেনশন, আর এটা হচ্ছে জেপিজি, মানে হচ্ছে আমাদের ছবি আকারে দেখাবে এই জায়গায়। ওকে, তো আমরা জেপিজি করতে হলে এক্সপোর্ট থেকে জেপিজি করব, আর যদি এমনি র ফাইল সেভ করতে হয় বা নেটিভ ফাইল সেভ করতে হয় তবে সেই ক্ষেত্রে আমরা সেভ থেকে সেভ করে নিয়ে নিতে পারবো। ওকে, তবে আপাতত আপনারা কাজ প্র্যাকটিস করার জন্য এক্সপোর্ট থেকে জেপিজিটা করে নিতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কাজের বিষয়বস্তু। আপনারা যতটুকু কাজ দেখানো হয়েছে একেবারে বেসিক লেভেলের কাজ দেখানো হয়েছে, যারা টুকটাক একটু কাজটা বোঝেন তো বোঝেনি, আর যারা একেবারে বেসিক লার্নার তাদের জন্য এতটুকুই আমার ধারণা। আজকের সেশন পর্যন্ত থাকলে ভালো হয়। আপনারা এতটুকু প্র্যাকটিস করে নেক্সট ডেতে দেখানোর চেষ্টা করবেন, আর এর মধ্যে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা গ্রুপে কানেক্টেড করে দেওয়ার জন্য। আপনারা ওই গ্রুপে হয়তো বা পরবর্তীতে আপনাদের যে কাজগুলো আছে সেগুলো শেয়ার করে দিবেন, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত থাকবে। আর কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে অনুগ্রহপূর্বক